নমস্কার বন্ধুরা, পেট ফেঁপে থাকাটা কি আপনার নিত্য সঙ্গী? খাওয়ার পরই গ্যাস, অস্বস্তি, বদহজম প্রতিদিনকার ব্যাপার না। নেপথ্যে কিন্তু থাকতে পারে SIBO। এটা আবার কি বলছি, একটু পরে বলছি। আপনি রোজ সঠিক খাবার খাচ্ছেন, তেলে ভাজা, ভাজা পোড়া এগুলো এড়িয়ে চলছেন, তবুও খাওয়ার পরেই পেটটা ঢোলের মতো ফুলে যাচ্ছে। সারা দিন পেটে গ্যাস, ভুটভাট শব্দ, অস্বস্তি লেগেই আছে। আপনার ডাক্তারবাবু হয়তো আপনাকে বলেছে এটা IBS বা সাধারণ গ্যাস্ট্রিক, কিন্তু আপনি কি জানেন আপনার হজমতন্ত্রের ভেতরে একদল অবাঞ্ছিত অতিথি এমন হুলুস্থুলু কাণ্ড ঘটিয়ে রেখেছে যার কথা আপনি হয়তো কল্পনাও করেননি। যদি এই আগের সমস্ত যে কথাগুলো বললাম তার উত্তর হ্যাঁ হয়, যে আমারও এমন হয়, তবে আজ নতুন এক শত্রুর সাথে আপনাদের পরিচিতি করাবো। এর নাম স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা সংক্ষেপে SIBO। তাহলে চলুন হজমতন্ত্রের এই গোপন বিদ্রোহের সম্পূর্ণ তথ্য ফাঁস করা যাক। তাহলে এবার প্রথমেই পরিচয় পর্বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার চলুন SIBO এই শব্দটিকে আমরা ব্যবচ্ছেদ করি। প্রতিটা শব্দের মানে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো ধরে ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, প্রতিটি অংশের অর্থ পুরো বুঝলেই ব্যাপারটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফার্স্টে হলো S ফর স্মল ইন্টেস্টিন, মানে হলো ক্ষুদ্রান্ত। এটি আমাদের হজমতন্ত্রের সেই গুরুত্বপূর্ণ, এটা পাকস্থলীর ঠিক পরে থাকে, এই রকম জায়গা, গুরুত্বপূর্ণ অংশ যেখানে খাবারের মূল পুষ্টি খাওয়ার থেকে আমাদের শরীরে শোষিত হয়। একদম সহজ ভাষায় বুঝুন। B ফর ব্যাকটেরিয়াল, যার মানে হলো জীবাণু বা ব্যাকটেরিয়া সংক্রান্ত, যা আমাদের শরীরের ভালো এবং খারাপ দু ধরনের ব্যাকটেরিয়া এই অন্ত্রে থাকে। B অবধি গেলাম। S ফর স্মল ইন্টেস্টাইন, B ফর ব্যাকটেরিয়া, আর ওটা বাকি রইল, O ফর ওভারগ্রোথ, মানে হলো অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। সুতরাং SIBO মানে হলো যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষুদ্রান্তের পরে এই পেটের এই অংশটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্তে থাকার কথা, তারা ভুল জায়গায় ক্ষুদ্রান্তে এসে, তার আগের পোর্শনে এসে সংখ্যায় অতিরিক্ত বেড়ে গিয়ে এক বিপর্যয় সৃষ্টি করেছে। একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। ধরুন একটা বাড়ির কথা, আপনার বাড়ি, সেখানে বাড়ির মূল উঠোনে বা বসার ঘরে, যেখানে আপনার ড্রয়িং রুম, সেখানে আপনি অতিথিদের আপ্যায়ন করেন। এটা হলো আপনার ধরুন বৃহদন্ত ড্রয়িং রুমটা। সেটাই স্বাভাবিক, বাইরের থেকে লোকজন এসে আপনার ড্রয়িং রুমে বসবে, সে তো আর ভেতরে সোজা রান্নাঘরে ঢুকে যাবে না বা আপনার শোয়ার ঘরে ঢুকে যাবে না। কিন্তু এই অতিথিদের দল যদি সোজা আপনার ড্রয়িং রুমে না গিয়ে সোজা আপনার রান্নাঘরে ঢুকে গেল বা আপনার শোয়ার ঘরে ঢুকে গেল, তখন কি হবে? মূল টেবিলে খাওয়ার আসার আগেই, মানে ধরুন আপনি তো গেস্ট আসলে খাওয়ার পরিবেশন করেন, সেটা কোথায়? সেটা আপনার ড্রয়িং রুমে। চা দেন, স্ন্যাক্স দেন, মিষ্টি দেন, সেগুলো আসার আগেই সেই অতিথিরা আপনার রান্নাঘরে ঢুকে সেখানে কাড়াকাড়ি করে খেতে শুরু করে দিল। তাহলে কি হবে? এক কথায় হই হট্টগোল, খাবার নষ্ট হবে, গ্যাস, আবর্জনা, উপজাত পদার্থ তৈরি হবে। বাড়ির আসল সদস্যরা, মানে যারা অন্যদের সাথে বসে খেত, তারা শরীরের পুষ্টি থেকে বঞ্চিত হবে। SIBO এর ক্ষেত্রে ঘটনাটা ঠিক একই। ব্যাকটেরিয়া ক্ষুদ্রান্তে থাকা খাবারকে ফার্মেন্টেড করে ফেলে, যার কথা থাকার কথা ছিল বৃহদন্তে, যার ফলে এই ক্ষুদ্রান্তে, যেখান থেকে আপনার খাবারের সারাংশ শোষিত হবে, সেখানে প্রচুর গ্যাস তৈরি হয়। এবং এই গ্যাসগুলো কি? এই গ্যাসগুলো হাইড্রোজেন ও মিথেন। এই গ্যাসগুলোই হলো আপনার পেট ফাঁপা, পেটে ব্যথা, অস্বস্তি, গলা বুক জ্বালা, এগুলোর মূল কারণ। কেন এই অবাঞ্ছিত অতিথিদের আগমন? নেপথ্যের কারণটা কি তাহলে? ক্ষুদ্রান্তে এই ভালো জায়গাটা আবার ভালো করে দেখুন। পাকস্থলীর পরের এই অংশটা ক্ষুদ্রান্ত, এই অংশটা বৃহদ্রান্ত। অ্যাকচুয়ালি জীবাণুগুলো থাকার কথা বৃহদন্তে, কিন্তু চলে এসছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের একটা নিজস্ব পরিচ্ছন্ন ব্যবস্থা আছে, যেমন একটা ঝাড়ুদারের মতো কাজ করে। প্রতি 90 থেকে 120 মিনিট অন্তর একটা শক্তিশালী ঢেউ বা মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স MMC ক্ষুদ্রান্তকে পরিষ্কার করে দেয়, মানে খাওয়ার ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে ঠেলে দেয়।
যখন এই ব্যবস্থাপনায় ত্রুটি দেখা যাবে তখন এই ব্যাকটেরিয়াগুলো এখানে বাসা বাঁধার সুযোগ পায়। এবার আরেকটা কি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আপনার তো ওই মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স বা এমএনসি দুর্বল হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না, যার ফলে ফুড পয়জনিং, মানসিক চাপ বা কিছু স্নায়ুতন্ত্রের রোগ, যার ফলে মানে ক্ষুদ্রান্ত থেকে খাওয়ার দ্রুত বৃহদন্তে যেতে পারে না, যার ফলেও কিন্তু এই পরিচ্ছন্নতার অভাব হয় এবং এই রোগগুলো বাড়ে। হজমের অ্যাসিড কমে যাওয়া, লো স্টমাক অ্যাসিড। পাকস্থলীর অ্যাসিড হলো আমাদের পেটের জীবাণুর প্রথম ডিফেন্স স্তর, যা খাবারের সাথে আসা জীবাণু ধ্বংস করে। দীর্ঘদিন ধরে যারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, পিপিআই খাচ্ছেন, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, র্যাবিপ্রাজোল, এগুলো খেয়েই যে আমরা খাই না, প্যান্ডি, প্যান্টোসিড ডি, প্যানবিট ডিএসআর, এগুলো খেয়ে যাচ্ছি না, এতে গ্যাস্ট্রিক অ্যাসিডটা কমে যায়, এবং ব্যাকটেরিয়ার ওই স্টমাক এবং ইন্টেস্টিনে বেড়ে যাওয়ার সুযোগ পায়, যার ফলে এই ইমব্যালেন্সটা আরম্ভ হয়। অন্ত্রের কিছু গঠনগত সমস্যা, পরবর্তী পয়েন্ট হচ্ছে অন্ত্রের কিছু গঠনগত সমস্যা। আগের কোনো পেটের সার্জারি হয়েছে ধরুন, সার্জারির ফলে অন্ত্রে ভাঁজ বা আঠালো ভাব একটা অ্যাডিশন তৈরি হলো, সেখানেও ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে। কিছু রোগ এবং ঔষধ, যেমন ডায়াবেটিসের কিছু রোগ আছে, ডায়াবেটিসের কিছু ঔষধ আছে, হাইপোথাইরয়েডিজম, যেগুলোতে ইন্টেস্টাইনাল মর্টালিটি কমে যায়, পেটের নাড়িভুড়ির গতি, তলার দিকে নামার গতি কমে যায়, কিছু অ্যান্টিবায়োটিকের ব্যবহার, যার ফলেও কিন্তু এই স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা এসআইবিওর ঝুঁকি কিন্তু বাড়ায়। শরীরে তাহলে কি কি লক্ষণ বা সংকেত পাঠায় এই রোগটা, লক্ষণগুলো একটু মিলিয়ে নেবেন, এবং এই লক্ষণগুলো ভীষণ আরেকটা রোগ আইবিএস এর সাথে গুলিয়ে যায়, তাই একে শনাক্তকরণ, ইরিটেবল বাউল সিনড্রোম খুব আরেকটা ছেঁড়া রোগ, পেটের মিলিয়ে যায়, তাই একে শনাক্তকরণ করা ভীষণ কঠিন। লক্ষণগুলো কি, পেট খাওয়ার পরই পেট ফুলে যাওয়া, অল্প খাচ্ছেন তাও পেট বেলুনের মতো ফুলে যাচ্ছে, অতিরিক্ত গ্যাস, মুহুর্মুহু আপনি অধবায়ু মানে মল ত্যাগ করছেন, তলার দিকে বায়ু নিষ্কাশন করছেন, বিশেষ করে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে এটা ভীষণ বেড়ে যাচ্ছে, পেটে ব্যথা, পেটে মোচড় দেওয়া, গ্যাসের কারণে পেটে অস্বস্তিকর একটা ব্যথা হয়, এই যে বললাম হাইড্রোজেন বা মিথেন তৈরি হয়, ব্যথা হয়, পেটের মধ্যে ঠেলা মেরে ব্যথা হয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, হাইড্রোজেন গ্যাস যদি বেশি তৈরি হয় ডায়রিয়ার প্রবণতা বাড়ে, আর মিথেন তৈরি হলে কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়ে, অস্বাভাবিক রকম ঢেগুর, বদহজম, বউ বউ করে ঢেগুর উঠছে, এগুলোর লক্ষণ। খাবারের অসহনীয়তা, হঠাৎ করে কোনো কিছু খাবার, যেমন পেঁয়াজ, রসুন, আপেল, দুধ, এগুলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া, এগুলো খেলে হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে। দীর্ঘদিন ধরে যদি এই রোগে ভুগতে থাকেন কি হবে, ওজন হ্রাস, অ্যানিমিয়া, ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, বি12, আয়রন, এগুলোর অভাব দেখা দিতে পারে। তাহলে রোগ নির্ণয় ও প্রতিকার কি করে করবেন, কোনটা সঠিক পথ? রোগ নির্ণয় হলো এসআইবিওর ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হলো শ্বাসের পরীক্ষা, ব্রেথ টেস্ট। রোগী একটি নির্দিষ্ট চিনি বা ল্যাকটুলোজ গ্লুকোজ জলে মিশিয়ে খায় দেওয়া হয়, পরবর্তী 3 ঘন্টা পর তার শ্বাসে হাইড্রোজেন ও মিথেন গ্যাসের মাত্রা মাপা হয়। প্রচলিত চিকিৎসা কি, আমরা সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক যেমন রিফামিক্সিন, রিফাগার্ড, এগুলো দিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিকগুলো সিস্টেমে যায় না, অন্ত্রের ভেতরেই কাজ করে, খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে। এছাড়া জীবনযাত্রাও প্রাকৃতিক নিরাময়, ভেতর থেকে সুস্থ করতে হবে আপনাকে, শুধু ওষুধ খাই দিলাম, অ্যান্টিবায়োটিক খাই দিলাম, কিছুদিনের জন্য সারলো আবার হবে। এসআইবিওর চিকিৎসায় মূল হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করাটাই শেষ কথা নয়, এটা যেন আর ফিরে না আসে, ওই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের এনভায়রনমেন্টটা ঠিক করে দেওয়া হচ্ছে আসল চ্যালেঞ্জ। তাহলে খাদ্য তালিকায় পরিবর্তন করতে হবে, লো ফুড ম্যাপ ডায়েট করতে হবে। চিকিৎসার প্রথম ধাপে এমন কতগুলো খাওয়ার সাময়িকভাবে বাদ দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়ারা সহজে সেখানে ফার্মেন্টেশন, মানে যদি ইন্টেস্টিনে থেকেও তাকে ফার্মেন্টেশন করতে না পারে, যেমন গম, দুধ, পেঁয়াজ, রসুন, ডাল, এগুলো ব্যাকটেরিয়ারা এর ফলে ফার্মেন্টেশন করে নিজের পুষ্টি না পেয়ে দুর্বল হয়ে পড়ে। আর কি, ওই যে বলেছিলাম পরিচ্ছন্নতার ঢেউ, মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স, এটা দুর্বল হয়ে যায়, এটা সচল করতে হবে। মাঝে মাঝে একটু আদা খেতে পারেন, হজম হয় এগুলোতে খুব ভালো। খাবারের মাঝে অন্তত 4 থেকে 5 ঘন্টা বিরতি দেবেন, তার মাঝে আবার খেতে আরম্ভ করবেন না। লাঞ্চ খেলেন, বিকালে খাওয়ার আগে হালকা গ্যাপ দেবেন, 4-5 ঘন্টার একটা গ্যাপের পর, সকালে ব্রেকফাস্টের পর 4-5, না হলে কি হজমটা ঠিক হবে না। মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করবেন। এই অভ্যাসগুলো, এই যে মাইগ্রেটিং মোটর রিফ্লেক্স বা এই যে অন্ত্রের ঝাড়ুদার ব্যবস্থা, এটা খুব শক্তিশালী করে তোলে। হজমে সহায়তা করা, প্রয়োজনে হজমের এনজাইম, আমরা বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, কার্বোনেটিভ মিক্সচার, এগুলো খেতে দিই। আপেল সিডার ভিনিগার অল্প একটু খেতে পারেন, 15 ml মতো করে, তাহলে
পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্টটা ভালো থাকে, জীবাণুগুলো মানে নষ্ট হয়ে যায় না। আমাদের লক্ষ্য শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে অবাঞ্ছিত অতিথি তাড়ানো নয়, বরং সেই পরিবেশটা ঠিক করে দেওয়া যাতে সেই জীবাণুগুলো বারবার ফিরে আসতে না পারে। এর জন্য প্রয়োজন হচ্ছে মূল কারণ খুঁজে বের করা, হজম শক্তি বাড়ানো, অন্ত্রের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলা। উপসংহারে এটাই বলতে পারি, আপনার দীর্ঘদিনের পেট ফাঁপা বা আইবিএস এর মতো অস্বস্তিকর, এই আগেও বলেছিলাম একটা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো অস্বস্তিকর পরিস্থিতি ভাগ্য বলে মেনে নেবেন না, যা হবে দূর, অনেক তো চিকিৎসা করলাম না। এটা সঠিক চিকিৎসকের কাছে যোগ্যভাবে চিকিৎসা করতে হবে, না হলেই মুশকিল। এর পেছনে শুধু আইবিএস এর নয়, এর পেছনে যে বললাম এসআইবিওর মতো সুনির্দিষ্ট লক্ষণও থাকতে পারে। তাই সঠিক চিকিৎসা তখনই সম্ভব যদি একজন অভিজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আপনি কথা বলেন এবং যিনি সমস্যার মূল অবধি পৌঁছাতে পারবেন। সঠিক রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসার মাধ্যমে আপনারা এই অস্বস্তিকর অবস্থা থেকে পার্মানেন্ট মুক্তি পেতে পারেন ও একটি ঝরঝরে প্রাণবন্ত জীবন ফিরে পেতে পারেন। তাই লক্ষণগুলোকে অস্বীকার করবেন না, লক্ষণগুলোকে উল্টোপাল্টা ওষুধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না, তবেই কিন্তু নিরাময় সম্ভব। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। খুব পরিচিত সমস্যা এটি। যদি এই যে গুলো বললাম, পদগুলো বললাম, এগুলো ব্যবহার করে ভালো থাকেন, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। যারা এই সমস্যাটিতে ভুগছেন, ভিডিওটি তাদের মধ্যেও শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।